দেখো, আজকে আমাদের গ্রুপ কেমিস্ট্রি 9th ক্লাস। ওকে, আচ্ছা, আজকে আমরা গ্রুপ 14 মানে দি কার্বন ফ্যামিলি, এটা স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা, কার্বন ফ্যামিলিতে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নাম এবং তার ইলেকট্রনিক কনফিগারেশন যেমন আমরা আগেগুলোতে করেছিলাম সেগুলো করতে হবে। তো হেডিং দাও ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 14 এলিমেন্টস। ঠিক আছে, আচ্ছা লেখো কি কি হবে বলো। ইলেকট্রনিক সিলিকন জার্মেনিয়াম টিন। কার্বন সিলিকন কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন ইন্ডিয়াম লেড। না প্লিজ। ঠিক আছে, আচ্ছা বলো এদের কনফিগারেশন যদি বলা হয় যে কনফিগারেশন ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশনগুলো কি হবে? NS2 NP2। তাহলে এদের হচ্ছে হ্যাঁ NH2 NP2। তাহলে আমাদের যদি কার্বন হয় তাহলে হচ্ছে হিলিয়াম 2s2 2p2। এবার পরপর লিখে যাও। ঠিক আছে, তারপর হলো নিয়ন 3s2 3p2। আর্গন, এখানে আর্গনের কনফিগারেশন কি হবে? সরি, জার্মেনিয়ামের কনফিগারেশন আর্গন ডি ঢুকবে 3D ঢুকবে 3d10 4s2 4p2। 4s2 4p2। তারপর ক্রিপ্টন 4d10 5s2 5p2। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে জেনন। আচ্ছা, এখানে 4f ঢুকবে 4f 14 5d10 6s2 6p2। এটা হলো ঠিক না? তাহলে এবার দেখো, তাহলে এইটা হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পি ব্লক এলিমেন্টে আমরা প্রত্যেকটা পি ব্লকের যে গ্রুপগুলো আমরা ডিসকাস করলাম আগের গ্রুপেও তাই, যে এখানে ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে একটা কমপ্লিকেসি আছে। তুমি জার্মেনিয়াম থেকে শুরু করে লেড মানে লাস্টের যে তিনটে এলিমেন্ট আমরা দেখি সেখানে দেখা যায় ডি এবং এফ অরবিটালগুলো থাকে, এবং এই ডি এবং এফগুলোর শিল্ডিং পাওয়ার কম হওয়ার জন্য এরা একটু ডিফারেন্ট প্রপার্টি দেখায় ফ্রম সিলিকন অ্যান্ড কার্বন। মানে উপরের দুটো এলিমেন্টের থেকে নিচের এই তিনটে এলিমেন্টের প্রপার্টিগুলো একটু আলাদা রকম হয়ে যায়, রেগুলার ট্রেন্ড থেকে একটু আলাদা হয়ে যায়, কারণ এই ডি এবং এফ অরবিটালের প্রেজেন্স। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে অ্যাবান্ডেন্স।
অ্যাবান্ডেন্স। আচ্ছা, অ্যাবান্ডেন্স মেটাল এলিমেন্ট কার্বন, আর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এদের অ্যাবান্ডেন্স হচ্ছে, প্রথমটা হচ্ছে 320। আচ্ছা, তারপর হচ্ছে সিলিকন হচ্ছে 277,200। আচ্ছা, তারপর হচ্ছে জার্মেনিয়াম হচ্ছে অনলি 7, টিন হচ্ছে 40 ppm, আর লেড হলো 16 ppm। তাহলে এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় যেটা, সেটা কি হলো না সিলিকন। আচ্ছা, সিলিকনটা অ্যাকচুয়ালি কী ফর্মে মানে বেশি পাওয়া যায়, মানে তুমি কিভাবে দেখছো যে সিলিকনটা এত মাত্রায়, এত এদের তুলনায়, বাকিদের তুলনায় এত বেশি? হ্যাঁ, তাহলে সিলিকন অ্যাকচুয়ালি কোথায় থাকে? বালিতে। বালিতে, তাই তো? তো আমাদের যত সমুদ্রের মানে বেশিরভাগই সমুদ্র 3 ভাগ জল 1 ভাগ স্থল বলে, তো সমুদ্র এত বেশি হওয়ায় এবার তাতে বালি তো থাকবেই, আর বালি মানেই হচ্ছে সিলিকা। হ্যাঁ, আর সিলিকা মানেই হচ্ছে সিলিকন। তো সিলিকন এই জন্য এত পরিমাণে থাকে, প্রায় 277,200 ppm। তো অ্যাবান্ডেন্সের নিরিখে আমাদের সবচেয়ে বেশি এই গ্রুপের মধ্যে পাওয়া যায় হচ্ছে সিলিকন। আচ্ছা, যাকে এবার আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক গ্রুপের যেটা করি সেটা ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজকে আমরা ডিসকাস করি। তো আমরা প্রথমে ফিজিক্যাল প্রপার্টিজটা ডিসকাস করে নেব অ্যাজ ইউজুয়ালি। ফিজিক্যাল প্রপার্টিজ, ওকে। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ, তাহলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি ইলেকট্রনিক স্ট্রাকচার। ইলেকট্রনিক স্ট্রাকচার, ঠিক আছে। ইলেকট্রনিক স্ট্রাকচার হচ্ছে কি এদের, যে কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক স্ট্রাকচার হচ্ছে নোবেল NH2 NP2, ঠিক আছে। তো এদের ভ্যালেন্স ইলেকট্রনে কটা দেখতে পাচ্ছ তুমি? ভ্যালেন্স ইলেকট্রন কটা দেখতে পাচ্ছ? 4। 4। তো এদের দেখো দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে তারা 4টে ইলেকট্রন নিতে পারে, নিলে কি হবে E-4। আবার তারা 4টে ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে হবে E+4। হ্যাঁ, E+4। এবার দেখবে যে E-4 আর E+4 দেখবে মাইনাস, অ্যাকচুয়ালি ধরো কার্বন, হ্যাঁ, যারা উপরের দিকে এলিমেন্ট আছে তারা ইলেকট্রন নিতে পারে, যেমন কার্বন 4-, কার্বন 2-, এগুলো তৈরি করা যায়। এগুলোকে কি বলে জানো? ধরো Mg2C, এটার নাম কি? সেটা কার্বন কি আছে? ম্যাগনেসিয়াম কার্বাইড। এটা 4- আছে তো। তো এরা দেখো ম্যাগনেসিয়াম কার্বাইড, তার মানে কার্বন নেগেটিভ চার্জ তৈরি করেছে, তো এটা কার্বাইড। এবার এই নেগেটিভ চার্জটা কেন তৈরি করতে পারে এরা? নেগেটিভ চার্জটা এই কারণে তৈরি করতে পারে, কারণ হচ্ছে কার্বন হচ্ছে ছোট এলিমেন্ট এবং সবচেয়ে উপরে কার্বন আছে। তাহলে উপরে যদি কার্বন থাকে তার ইলেকট্রোনেগেটিভিটিটা হাই, তো ইলেকট্রোনেগেটিভিটি যদি হাই হয় তাহলে তার ক্ষেত্রে ইলেকট্রন ছাড়ার বদলে ইলেকট্রন নেওয়া এটা মানে সহজ হয় আর কি। তো কার্বন কার্বাইড তৈরি করতে পারে, আবার কার্বন +4 অক্সিডেশন স্টেটও দেখাতে পারে, যেমন ধরো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। তো কার্বন টেট্রাক্লোরাইডে ক্লোরিন তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তো কার্বন সেখানে +4 অক্সিডেশন স্টেট দেখায়। তো
তো কার্বন হচ্ছে একটা এলিমেন্ট যে +4 অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ -4 অক্সিডেশন স্টেট দেখায়। তাহলে এখানে যদি -4 অক্সিডেশন স্টেট দেখায় তাহলে দেখো এটা NH2 NP6 হচ্ছে, আবার এখানে যদি +4 দেখায় তাহলে তার আগের নোবেল গ্যাসটা হচ্ছে। তাহলে এই এলিমেন্টটার মানে এই গ্রুপের এলিমেন্টগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রন 4টে নেওয়াও 4টে নিতেও পারে, আবার 4টে ছাড়তেও পারে, মানে দুটোই একই রকম সংখ্যায় ইলেকট্রন। আগেরটার ক্ষেত্রে গ্রুপ 13-এ যেটা হয়েছিল, ধরো গ্রুপ 13 সেখানে ছিল NH2 NP1, তাহলে সেখানে ইলেকট্রন 3টে ছেড়ে দেওয়া, আর নিতে গেলে তাকে নিতে হতো কটা? 5টা। তাহলে দেখা যেত যে এই যে ইলেকট্রন 5টা নেওয়া এটা অনেক টাফ, তার চেয়ে বরং 3টে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সহজ। তো তাই জন্য ওই গ্রুপ 30 এলিমেন্টগুলো সব +3 অক্সিডেশন স্টেট দেখাতো। এবার এদের ক্ষেত্রে যেটা হয়েছে, এদের ক্ষেত্রে এরাও +4ই দেখায়, কিন্তু সঙ্গে সঙ্গে -4ও দেখায়, মানে ইলেকট্রন 4টে নেয়ও। এবার এই নেওয়ার ক্ষমতাটা কাদের ক্ষেত্রে দেখা যাবে, মানে -4 অক্সিডেশন স্টেটটা কাদের ক্ষেত্রে সহজ হবে? ওপরে যারা আছে, মানে কার্বন, হ্যাঁ কার্বন সবচেয়ে ভালো, তারপর সিলিকন কিছুটা দেখায়, নিচেরগুলো -4 দেখায় না, কিন্তু +4 সবাই দেখায়। তো এদের জেনারেল অক্সিডেশন স্টেট হচ্ছে +4, কিন্তু উপরের দিকে এলিমেন্টগুলো +4 ছাড়াও -4ও দেখায়, যেমন কার্বাইড। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রাথমিক ইলেকট্রনিক স্ট্রাকচার নিয়ে আমরা একটু ডিসকাস করলাম। তো এটাতে আমরা পরে আবার অক্সিডেশন স্টেটে যখন এই জিনিসটাকে আবার একটু আলোচনা করব। তো এটা একটু শুধু জাস্ট এইটুকু লেখো যে এরা 4টে ইলেকট্রন ছাড়তেও পারে, 4টে ইলেকট্রন নিতেও পারে। আচ্ছা আচ্ছা, এখানে আর আমরা এই গ্রুপগুলোতে অত ভেঙে ভেঙে ডেনসিটি, হ্যাঁ অ্যাটমিক রেডিয়াই এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো সবই ওই একই ট্রেন্ড ফলো করে সমস্ত গ্রুপের ক্ষেত্রে। তাহলে ডেনসিটি কি হয়, ডেনসিটি উপর থেকে নিচে গেলে কি হবে গ্রুপ 14-এর? বলো, যদি বলা হয় ডেনসিটি, তাহলে ডেনসিটি গ্রুপ 14-এ উপর থেকে নিচে গেলে কি হয়? বেড়ে যায়। আমরা তো ডিসকাস করেছিলাম গ্রুপ যখন 1, 2 পড়ছিলাম, আমরা বলেছিলাম সমস্ত গ্রুপের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, উপর থেকে নিচে গেলে ডেনসিটি বেড়ে যাবে। এটা কি লজিকটা কি ছিল? আমি ঠিক আছে পয়েন্টটা করি, মানে ডেনসিটি, আচ্ছা ডেনসিটি অবভিয়াসলি গ্রুপ 14 আর গ্রুপ 13 কার বেশি হবে? ডেনসিটি 14-এর ডেনসিটি 13-এর থেকে বেশি হবে, কারণ 14 হচ্ছে স্মলার, ডান দিকে অবস্থিত, গ্রুপ 13 লেফটে অবস্থিত, তাহলে এটা সাইজটা একটু বড়, গ্রুপ 14 সাইজটা একটু ছোট, তাহলে ডেনসিটি বেশি হবে। এবার যত তুমি উপর থেকে নিচে যাবে ডেনসিটি কি হবে? সরি, উপর থেকে নিচে বাড়বে, সাইজ বাড়ছে, কমবে, ডেনসিটি কি হবে? বাড়বে, নিচে নামলে বাড়বে, বেড়ে যাবে, ডেনসিটি বেড়ে যাবে। এইটা আমরা ডিসকাস করেছিলাম গ্রুপ 1, 2-তে। কি বলেছিলাম যে নর্মালি তুমি যদি ডাউন দ্য গ্রুপে যাও সাইজ বাড়ে, তাহলে সাইজ বাড়লে ডেনসিটি কমে যাওয়ার কথা, ডাউন দ্য গ্রুপে, কিন্তু ডেনসিটি সব গ্রুপের ক্ষেত্রে ডেনসিটি ডাউন দ্য গ্রুপে বাড়ে। কেন না, আমরা বলেছিলাম যে অ্যাটমিক নাম্বার increases more rapidly as compared to the increase in size. সাইজ যত তাড়াতাড়ি বাড়ে, উপর থেকে নিচে গেলে সাইজও বাড়ে, আবার অ্যাটমিক নাম্বারও বাড়ে। কিন্তু কোনটা র্যাপিডলি বাড়ছে বলছে? অ্যাটমিক নাম্বার বাড়ছে। অ্যাটমিক নাম্বার রিলেটেড টু মাস, আর সাইজ আর ডেনসিটি
ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। সাইজ মানে ভলিউম যদি বলি, মাস বাই ভলিউম। তো মাসটা যদি র্যাপিডলি বাড়ে, ভলিউম যদি অতটা না বাড়ে, তাহলে ডাউন দ্য গ্রুপে এই রেশিওটা কি হবে? বাড়বে, তাই জন্য ডেনসিটি বাড়বে। তো যে কোনো গ্রুপের ক্ষেত্রে ডেনসিটি ডাউন দ্য গ্রুপে বাড়ে, কারণ অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস মোর র্যাপিডলি অ্যাজ কম্পেয়ার টু ইনক্রিজ ইন সাইজ। ওকে ওকে আচ্ছা, 3 নাম্বার হচ্ছে তোমার আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি মানে ইলেকট্রন রিলিজ করতে কোনো একটা গ্যাসিয়াস অ্যাটম থেকে ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষ থেকে ইনফাইনাইটে বার করে দিতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে, ঠিক আছে? তো সেটাকেই বলা যাবে হচ্ছে সেটাকেই বলা হবে তোমার আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, তো আয়োনাইজেশন এনার্জি গ্রুপ 14 মাস্ট বি গ্রেটার দ্যান গ্রুপ 13, এটা আমরা সবাই জানি, কারণ 14-এর সাইজটা ছোট, স্মলার। ওকে, আচ্ছা, এবার যদি আমি ডাউন দ্য গ্রুপে যাই, তাহলে দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড, এদের যদি আমি I1 কম্পেয়ার করি, তাহলে কি হবে? ডাউন দ্য গ্রুপে বাড়বে না কমবে? কমবে। কমবে, কারণ সাইজটা বাড়ছে, তাই তো? হ্যাঁ, তাহলে এবার ভ্যালুটা আমি দেখি যে কি বলছে। কার্বনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 1086 কিলোজুল পার মোল, সিলিকন হলো 786 কিলোজুল পার মোল, জার্মেনিয়াম 761 কিলোজুল পার মোল, টিন 708 কিলোজুল পার মোল, আর লেড 715 কিলোজুল পার মোল। ঠিক আছে, এবার বলো যে এরা ডাউন দ্য গ্রুপে আয়োনাইজেশন এনার্জি কমেছে, তো তুমি যেটা বলেছো সেইভাবে মোটামুটি কমেছে রেগুলারলি। লেডের ক্ষেত্রে একটু বেড়ে যায়, কারণ এফ অরবিটাল থাকে ডি অ্যান্ড এফ অরবিটাল। তো নর্মালি ডাউন দ্য গ্রুপে আয়োনাইজেশন এনার্জিটা কমেছে, কিন্তু দেখো খেয়াল করো, কার্বন, এই কার্বন থেকে সিলিকনে দেখো কত হয়েছে, দেখো 1086 ছিল, সেখান থেকে 786, ড্রপটা কতটা? 300। তাহলে একটা, হ্যাঁ, তাহলে একটা হিউজ ড্রপ এখানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু দেখো তারপরে ক্ষেত্রে মানে তুমি এই জায়গাটা দেখো, এইখানে আয়োনাইজেশন এনার্জিটা মোরালেস সিমিলার থাকছে, তাই না? খুব বেশি সব 700-র ঘরেই আছে। তাহলে এই যে সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, মানে সিলিকন থেকে জার্মেনিয়াম, এই জায়গাটায় মোরালেস সিমিলার বা সেম বা সিমিলার এই আয়োনাইজেশন এনার্জি ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। 786, 761, মাত্র ধরো তোমার 25-এর ডিফারেন্স। হ্যাঁ, এখানে ওই 50, 52, 53 ঘরের ডিফারেন্স এইরকম। তাহলে দেখো এইখানে একটু বেড়েছে, তাহলে যাই হোক 700 ঘরেই থাকছে এখানে। কিন্তু প্রথম বা সেকেন্ড মানে কার্বন থেকে সিলিকন এই জায়গাটা একটা হিউজ ড্রপ হয়েছে, আর তারপর আর ড্রপ হয়নি। তাহলে এই জায়গাটায় তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পরের এলিমেন্টগুলো মানে সেকেন্ড এলিমেন্টের পর থেকে থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, ফিফথ এলিমেন্ট এদের আর ড্রপ করেনি কেন? মানে জার্মেনিয়াম থেকে সিলিকন থেকে জার্মেনিয়াম, তাহলে এটা যদি 300 ড্রপ করে, তাহলে এটাও যদি 300 ড্রপ করতো, তাহলে এটা মোটামুটি তোমার ওই 400-র ঘরে থাকতো। কিন্তু সেটা হলো না, এখান থেকে এটা সেরকমই। তাহলে এখানে খুব বেশি ডিক্রিজ করলো না জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে এইটা কেন হলো?
ডি অরবিটাল ইন্ট্রোডিউস হচ্ছে, তার ফলে ডি কন্ট্রাকশনের জন্য হচ্ছে। আর এফ এর ক্ষেত্রে এফ কন্ট্রাকশন উইক স্প্রিং পাওয়ার। হ্যাঁ, তাহলে আমরা জানি দেখো যত নিউক্লিয়াস আর আউটার ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি হবে তত ইলেকট্রন আয়োনাইজেশন করা কঠিন হবে। তো প্রথম কার্বন থেকে সিলিকন, নর্মালি সাইজ এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি দেখি তাহলে কার্বন হচ্ছে 2s2 আর সিলিকন হচ্ছে 3s2 তাহলে এখানে দেখো কোনো কমপ্লিকেসি নেই। নর্মালি 2s2 থেকে 3s2 হয়েছে মানে সাইজটা নর্মালি ইনক্রিজ করেছে, একটা শেল ইনক্রিজ করেছে মানে সাইজটা বেড়েছে। তাহলে এইখানটা নর্মাল কেস, তাই জন্য নর্মাল কেসে সাইজটা একটা শেল বেড়ে গেল মানে অবশ্যই আয়োনাইজেশন এনার্জিটা অনেকটা কমে যাবে। তো আয়োনাইজেশন এনার্জি কমে গিয়েছে অনেকটা। কিন্তু যখন সিলিকন থেকে জার্মেনিয়ামে তুমি যাচ্ছ, বলছে এখান থেকে আয়োনাইজেশন এনার্জিটা অনেকটাই ফল করার কথা ছিল, এরকম 300 বা 250 এরকম ফল করার কথা ছিল, কিন্তু অতটা ফল করলো না। তার মানে সাইজ অতটা বাড়লো না, তাই না? কার্বন থেকে সিলিকনে যতটা সাইজ বেড়েছে, সিলিকন থেকে জার্মেনিয়ামে সাইজটা অতটা বাড়লো না। কেন সাইজটা অতটা বাড়লো না? কারণ ডিউ টু দ্য প্রেজেন্স অফ 3d10। এই 3d10 কি করছে না, এই ফিল্ড 3d10 যার স্ক্রিনিং পাওয়ারটা কম অপেক্ষাকৃত, সে কি করছে, লেস স্ক্রিন করছে 4s4p ইলেকট্রনগুলোকে। ফলে নিউক্লিয়াসের ওই আউটার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে। আর অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে মানে এখান থেকে ইলেকট্রন বার করাটা টাফ হয়ে যাচ্ছে। তো যতটা আয়োনাইজেশন এনার্জিটা ফল করার কথা ততটা করছে না ডিউ টু দিস স্ক্যান্ডাইট কন্ট্রাকশন। স্ক্যান্ডাইট কন্ট্রাকশন, ডি কন্ট্রাকশনকে বলা হয় স্ক্যান্ডাইট কন্ট্রাকশন, কারণ ডি ব্লকের প্রথম এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম। যেমন ল্যান্থানাইট কন্ট্রাকশন, কারণ ল্যান্থানাইট সিরিজের প্রথম এলিমেন্ট, এ ব্লকের প্রথম এলিমেন্ট হচ্ছে শুরুটা হয় ল্যান্থানাম দিয়ে, ঠিক আছে? ল্যান্থানের পর থেকে তোমার ল্যান্থানাইটটা শুরু হয়, ওই জন্য তোমার ল্যান্থানাইট কন্ট্রাকশন বলা হয়। এবার এখানে ডি অরবিটালে স্ক্রিনিং করা বা ডি অরবিটালের জন্য কন্ট্রাকশন হওয়াটাকে বলা হয় স্ক্যান্ডাইট কন্ট্রাকশন, কারণ ডি ব্লকের প্রথম এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম। সিমিলারলি জার্মেনিয়াম থেকে যখন টিনে তুমি যাচ্ছ, সেখানেও একই ঘটনা, সেখানেও সাইজটা যতটা বাড়ার কথা ততটা বাড়ছে না, কারণ প্রেজেন্স অফ 4d10 অরবিটাল বা 4d10 সাবশেল। তো এখানে সে একই ঘটনা, তাহলে অতটা সাইজ বাড়ছে না, তারপরে আয়োনাইজেশন এনার্জিটা অতটা কমছে না। এবার এখানে এসে দেখো আয়োনাইজেশন এনার্জিটা হিউজ আবার বেড়ে গেল, কমলো তো না, 715 হয়ে গেল আয়োনাইজেশন এনার্জি। তাহলে 708 থেকে 715 হয়ে গেল, মানে বেড়ে গেল এখানে আয়োনাইজেশন এনার্জিটা। এখানে গিয়ে আয়োনাইজেশন এনার্জিটা ইনক্রিজ করলো। তো আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ করলো, এটার কারণটা কি বলবো? এটার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 5d10 যেমন ওর 3d10 4d10 5d10 হচ্ছিল, তার সঙ্গে অ্যাডিশনালি আবার 4f14 চলে এলো। তো 4f14 যদি চলে আসে তাহলে একই সঙ্গে এই দুজন তারা কি করছে না, এদের দুজনের 24টা ইলেকট্রন টোটাল, যাদের স্ক্রিনিং পাওয়ার ভেরি লো। তো ভেরি লো স্ক্রিনিং পাওয়ার হওয়ার জন্য কি হবে, এখানে জেড এফেক্টিভটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর জেড এফেক্টিভটা অনেকটা বেড়ে যাওয়ার দরুন তোমার আয়োনাইজেশন এনার্জিটা অ্যাকচুয়ালি বেড়ে গেল। তো আয়োনাইজেশন এনার্জিটা এখানে অ্যাকচুয়ালি বাড়লো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে মোটামুটি ট্রেন্ড, যে আমরা কেন কার্বন থেকে সিলিকনে আমরা আয়োনাইজেশন এনার্জিটা ড্রপ দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে আর ড্রপ অতটা দেখতে পাচ্ছি না, মোটামুটি সিমিলার ভ্যালু পাচ্ছি। এর কারণটাই হচ্ছে প্রেজেন্স অফ ডি অ্যান্ড এফ অরবিটাল, যাদের স্ক্রিনিং পাওয়ার কম। বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা আছে? না দাদা ঠিক আছে। না ঠিক আছে। লেখো, the ionization energy of carbon is quite high. নিচে লেখো, the ionization energy of carbon is quite high. The ionization energy of carbon is quite high. It is due to its small size. It is due to its small size. Full stop. The decrease in ionization energy, the decrease in ionization energy, the decrease in ionization energy of silicon is quite sharp.
the decrease in ionization energy of silicon is quite sharp, full stop. This is due to appreciable increase in the size of silicon atom. This is due to appreciable increase in size of silicon, increase in size of silicon atom, full stop. সাইজ অফ সিলিকনের পরে কি বললে? Silicon atom, full stop. In spite of increase in atomic radius, in spite of increase in atomic radius, comma, there is very small decrease, there is very small decrease in ionization energy, there is very small decrease in ionization energy as we move from silicon to tin, as we move from silicon to tin, silicon to tin, full stop. This is due to presence of, this is due to presence of d electrons, this is due to presence of d electrons in germanium and tin. This is due to the presence of d electrons in germanium and tin which does not shield the valence electrons effectively from nuclear charge, valence electrons effectively from nuclear charge. Valency electrons are, full stop there, valency electrons are therefore, valency electrons are therefore held strongly by the nucleus. Held strongly by the nucleus. Held strongly by the nucleus, full stop. In case of lead, there are F electrons in the case of lead, there are F electrons in the inner configuration, in the inner configuration, key electron, F electrons, F, there are F electrons, but 14 F electrons, there are 14 F electrons in the inner configuration which shield the nuclear charge, less effectively even than d electrons,
than d electrons, full stop. Also there is a slight increase in atomic radius of lead দাদা এই জায়গাটা আরেকবার বলো। full stop. Also there is a slight increase in atomic radius of lead also there is a slight increase in atomic radius of lead, full stop. These two factors these THES, yeah, these two factors কি কি ফ্যাক্টরস, একটা হচ্ছে প্রেজেন্স অফ এফ ইলেকট্রনস আর একটা হচ্ছে সামান্য সাইজ ইনক্রিজ হচ্ছে না অতটা সাইজ, এই দুটো ফ্যাক্টর মিলিয়ে অ্যাকচুয়ালি এর আয়নাইজেশন এনার্জিটা বেড়ে গেল, হয়ে কত হলো 715। বলছে দিজ টু ফ্যাক্টরস কমা প্রেজেন্স অফ এফ ইলেকট্রনস and marginal increase of atomic radius, মানে খুব বেশি বাড়ছে না আর কি, marginal increase in atomic radius comma are responsible for marginal increase in ionization energy of lead, are responsible for marginal increase in ionization energy of lead, marginal increase in ionization energy of lead. হলো? হ্যাঁ স্যার। 4 নম্বর, এবার আমরা ডিসকাস করব হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি সেটাও কি হবে না, গ্রুপ 14 এলিমেন্ট গ্রেটার দ্যান তার আগের গ্রুপ, মানে গ্রুপ 13, কারণ ওই একই গল্প, স্মল আর। এবার ডাউন দ্য গ্রুপে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কমে যাবে, যেটা একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডাউন দ্য গ্রুপে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে, কারণ সাইজ বেড়ে যায়। এই দুটো ফ্যাক্টর কম্বাইনলি তোমার কি করে, মানে ডাউন দ্য গ্রুপে সাইজটা যে বেড়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে না ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে, এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড। এবার আমি যদি অরিজিনাল ট্রেন্ডটা দেখি তাহলে এখানে দেখা যায় কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড lead, এদের ডেটা যদি আমি দেখি তাহলে ডেটা বলছে কার্বন হচ্ছে 2.5, সিলিকন হচ্ছে 1.74, জার্মেনিয়াম 2.02, টিন 1.72 আর lead হলো 1.55। এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডেটা। এবার ইলেকট্রোনেগেটিভিটি ডেটাতে তুমি নর্মালি দেখতে পাচ্ছ উপর থেকে নিচে কমছে, কিন্তু দেখো 2.5 এর পরে 1.74 কমেছে, 1.74 থেকে আরও কমার কথা, কিন্তু এই জায়গাটায় ইলেকট্রোনেগেটিভিটি জার্মেনিয়ামের ক্ষেত্রে বেড়ে গেল, তারপর আবার নর্মালি কমেছে। তাহলে নর্মালি ডিক্রিজ করেছে, ইলেকট্রোনেগেটিভিটি ফল করেছে, কিন্তু এক্সেপ্ট জার্মেনিয়াম, সেখানে দেখা যাচ্ছে
যে ইলেকট্রোনেগেটিভিটিটা একটু জাম্প করলো, হাই হয়ে গেল। তো এই যে জার্মেনিয়ামে কেন ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল, সিলিকন থেকে জার্মেনিয়ামে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল, এটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। তাহলে আমাদের কোশ্চেন এখানে হয়ে যাচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি অফ জার্মেনিয়াম গ্রেটার দ্যান সিলিকন, এইটা আমাকে এক্সপ্লেন করতে হবে। ওকে, এটা কেন? ঠিক আছে, লিখে নিয়েছো? তাহলে আমাদের এখান থেকে একটা কোশ্চেন অটোমেটিক্যালি যেটা হয়ে যাচ্ছে আগের গ্রুপের মতোই, দি ইলেকট্রোনেগেটিভিটি of germanium is greater than tin and Si. Explain. ওকে, তো এটার অ্যান্সার কি হবে? সেই একই রকম ভাবে গ্রুপ 13-এ আমরা কি পেয়েছিলাম, সেখানে ছিল বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো সেখানে গ্যালিয়াম গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম পেয়েছিলাম, তাই তো? তো এটার অ্যান্সার হবে কি, কেন জার্মেনিয়াম টিনের থেকে এই সিলিকনের থেকে বেড়ে গেল? ডিকন্ট্রাকশনটা ওখানে আসছে তার জন্য। হ্যাঁ, তাহলে একইভাবে একই উত্তর যে এখানে সিলিকন থেকে জার্মেনিয়ামে কেন ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল, কারণ কার্বন সিলিকন এখানে দেখো এইখানে নর্মাল ট্রেন্ড, মানে এখানে কোনো ডি অরবিটাল বা এরকম কিছু কমপ্লিকেশন নেই, ফলে কার্বন থেকে সিলিকনে ইলেকট্রোনেগেটিভিটি বেড়েছে, সাইজ বেড়েছে বলে, সরি ইলেকট্রোনেগেটিভিটি কমেছে সাইজ বেড়েছে বলে। তাহলে এখান থেকে এখানে ইলেকট্রোনেগেটিভিটি কমেছে, সিলিকন থেকে জার্মেনিয়ামে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে জার্মেনিয়ামের এই যে 3D10 কনফিগারেশন আমি দেখতে পাচ্ছি, এই 3D10 কনফিগারেশনের জন্য কি হচ্ছে না, এখানে তোমার কন্ট্রাকশন হচ্ছে, যেটাকে বলছি আমরা স্ক্যান্ডাইড কন্ট্রাকশন বা ডিকন্ট্রাকশন। এই ডিকন্ট্রাকশনের দরুন কি হচ্ছে না, জার্মেনিয়ামের নিউক্লিয়াস এবং আউটার 4s অরবিটালের উপর অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে। তো অ্যাট্রাকশন বেড়ে গেলে কি হবে, ইলেকট্রনটা কি করবে, বেরোতে পারবে না, বা নিউক্লিয়াস আর ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যাওয়া মানে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়া, তাই জার্মেনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি আনইউজুয়ালি বেড়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে 3D10। এবার পরেরগুলো তাহলে তো আরও বেড়ে যাওয়ার কথা, কিন্তু তা নয়, ব্যাপারটা হচ্ছে এখানে আবার সিমিলার কনফিগারেশন যেহেতু দেখতে পাচ্ছি আমি, এখানে অলরেডি কি হচ্ছে না, এখানে 3D10 ছিল, এখানেও 4D10 এসছে, কিন্তু এখানে একটা শেল বেড়ে গেল, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আবার কমে যাবে আর কি। তো এই জায়গাটায় হঠাৎ করে কেন একটা এক্সেপশনালি বেড়ে গেল, তার কারণ হচ্ছে হঠাৎ করে ইনকর্পোরেশন হওয়া 3D10-এর, এটাই হচ্ছে কারণ। ক্লিয়ার? সেটা আমরা আগেও ডিসকাস করে ফেলেছি, এটা নিয়ে ওই জন্য বেশি কিছু বলার নেই আর। লেখো, উত্তর লেখো। লেখো ইন কেস অফ জার্মেনিয়াম, লেখো ইন কেস অফ জার্মেনিয়াম, in case of germanium, due to presence of fulfilled 3D orbital, due to presence of fulfilled 3D orbital which has very low screening power, which has very low screening power, comma, the effective nuclear charge, the effective nuclear charge on the outermost electron increases, effective nuclear charge on the outermost electron increases, comma, while in case of silicon, while in case of silicon, due to higher, in case of, আসতে বলুন, আসতে না ধীরে,
in case of germanium, due to presence of fulfilled 3d orbital, in case of germanium, due to presence of fulfilled 3d orbital, which has very low screening power, which has very low screening power, comma, the effective nuclear charge, the effective nuclear charge on the outermost electron increases, on the outermost electron increases, comma, while in case of silicon, while in case of silicon, while in case of silicon, due to higher screening power of 3s orbital, the effective nuclear charge due to higher screening power of 3s orbital, the effective nuclear charge on 3p electron, on 3p electron decreases, full stop. Full stop. With increasing the effective nuclear charge, with increasing the effective nuclear charge on the outermost electron, with increasing the effective nuclear charge on the outermost electron, the attractive force, the attractive force between the nucleus and the outermost electron between the nucleus and the outermost electron increases. That is, the attractive force between the nucleus and outer electron increases. The attractive force between the nucleus and the outermost electron increases. That is, electronegativity increases. That is, electronegativity increases. ঠিক আছে? That is why the electronegativity of germanium is less than tin. That is why electronegativity of germanium, sorry ভুল হলো, electronegativity of germanium is greater than tin. Greater than tin, full stop. After that হবে না সিলিকন হবে, না না এটা তো হয়ে গেল, এবার দাঁড়াও, এটা তো সিলিকনের সাথেই হচ্ছে না, দুটো একসঙ্গে হচ্ছে, টিন অ্যান্ড সিলিকন। দাঁড়াও,
force between the nucleus and outermost electron increases. That is why electronegativity of germanium is greater than silicon. Germanium is greater than silicon. Full stop. After that, rate of decrease of electronegativity decreases. After that rate of decrease of electronegativity decreases due to presence of D and F contraction, due to presence of D and F contraction in case of tin and lead respectively. Tin and lead respectively. Electronegativity decreases due to electronegativity decreases due to presence of D and F contraction in case of tin and lead respectively. In case of tin and lead respectively. দাদা হ্যাঁ দাদা জার্মেনিয়ামে যখন ডিকন্ট্রাকশন হচ্ছে তখন ওর ইলেকট্রোনেগেটিভিটিটা বেড়ে যাচ্ছে, কিন্তু লেডে যখন এফ কন্ট্রাকশন হচ্ছে তখন ওটা বাড়ছে না কেন? দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন এই যে সায়েন্সে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আগে হচ্ছে এক্সপেরিমেন্ট, তারপর হচ্ছে এক্সপ্লানেশন, রিভার্স নট। তুমি এক্সপেরিমেন্টাল রেজাল্ট একটা পাচ্ছ, তার উপর তুমি এক্সপ্লেন করছো, কিন্তু তুমি একটা এক্সপ্লেন করলে এবং সেটা হওয়া উচিত বলে হতে হবে এমন নয়। ব্যাপারটা হচ্ছে তুমি এই রেজাল্টটা দেখতে পাচ্ছ, এবার তার উপর ভিত্তি করে তোমাকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু তুমি এরকম কখনো বলতে পারো না যে আচ্ছা এখানে তো এফ কন্ট্রাকশন আছে, তাহলে তো এফ কন্ট্রাকশনের জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি তাহলে 1.72 থেকে বেশি হওয়ার কথা, তো হলো না কেন? এই কথাটা বোকা, মানে এইরকম হয় না। মানে এটা কি হতো না, বলতে পারো যে হ্যাঁ এটা ডিক্রিজ, আমি এটা বলতে পারি যেটা হলো না, তার মানে টিন থেকে লেডে 1.72 থেকে 1.55 এর থেকেও কম হওয়ার কথা, মানে 1.33 হওয়ার কথা বা 1.3 হওয়ার কথা, সেখানে বেড়ে গিয়ে 1.5 হলো। এবার কেন সেটা টপকে গেল না? টপকে না যেতেই পারে, কারণ টিন থেকে লেডে তো সামান্য সাইজ বাড়লেও বাড়ছে। তো রেজাল্ট তোমার যেটা আসবে তার পরিপ্রেক্ষিতে আমি ব্যাখ্যা দেবো, কখনো তুমি এটা বলতে পারো না যে এটা কেন হলো না। বুঝতে পেরেছো? ঠিক একই রকম তোমাকে যুক্তিটা দিই, দেখো তোমার যদি তাই হতো তাহলে এরকমই যদি সবসময় একদম প্যারালাল দিলে, কারণ সব কিছু একদম এত স্ট্রেট ফরওয়ার্ড নয়, তুমি প্রত্যেকটা যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেখানে অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে, তাই জন্য সবগুলোই যে একই রকম ট্রেন্ড ফলো করবে তা না। মানে দেখো তোমাকে আমি সিম্পলি বলি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের বেড়ে গেল। আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি যদি বেড়ে যায় আয়োনাইজেশন এনার্জি কি হয় বলো দেখি? ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি, আয়োনাইজেশন এনার্জি কি হয়? কমে যাবে। ভাই ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে দুটোই ডিরেক্টলি প্রপোর্শনাল এফেক্ট হিসেবে। হ্যাঁ, তাহলে এটাও তো বেড়ে যাওয়ার কথা, তাই না? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যখন বাড়ে তার আয়োনাইজেশন এনার্জি তো বাড়ার কথা, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাচ্ছে। তো তাহলে তুমি যদি বলো যে সিলিকন থেকে জার্মেনিয়ামে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল, তাহলে তো তুমি বলতেই পারতে কেন সিলিকন থেকে জার্মেনিয়ামে আয়োনাইজেশন এনার্জি বাড়লো না, বলতে পারতে কিনা?
হ্যাঁ তাই তো? তাহলে সিলিকন থেকে জার্মেনিয়ামে তোমার একটা হঠাৎ করে হাইক হয়েছে, এখানে ইলেকট্রোনেগেটিভিটির একটা হাইক হয়েছে। তাহলে এটা যদি তাই হয়, আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে আয়নিক এনার্জি বাড়ে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে জেড এফেক্টিভ বাড়ে, জেড এফেক্টিভ বাড়লে ইলেকট্রন বার করা কঠিন হবে, তাহলে আয়নিক এনার্জিটাও বাড়বে। তাহলে যদি এখানে হাইক হয়, তাহলে তোমার লজিকে তো সিলিকন থেকে জার্মেনিয়ামে আয়োনাইজ এনার্জিটাও হাইক হওয়ার কথা, তাই না? তো ব্যাপারটা এতটা সিম্পল নয়, মানে তুমি এই যে এটা প্যারালাল লিখছো ঠিকই, কিন্তু একদম ইলেকট্রোনেগেটিভিটি যতটা বাড়ে আয়নিক এনার্জি ততটা বাড়ে এমন নয়, এদের রিলেশনটা ওই সরল রৈখিক রিলেশন না। তো তার মানে এই নয় যে এখানে বেড়েছে এবারে ওখানেও হাইক হবে। তো তাই জন্য তুমি কোনো নর্মালি তুমি কোনো থিওরি খাড়া করতে পারো না। আমরা সবসময় দেখো এক্সপ্লেনেশনটা কীরকম দিচ্ছি, যেটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমরা পাচ্ছি তার বেসিসে, তার মানে এক্সপেরিমেন্টাল এই যে ডেটাগুলো লিখছি এবং এই ডেটাটাকেই আমরা ব্যাখ্যা করছি। কিন্তু তুমি উল্টো করে তোমার মতো করে মানে তুমি কখনো এটা বলতে চাপিয়ে দিতে পারো না যে এটা হলো না কেন, তাহলে তুমি এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপরে চলে যাচ্ছ। তাহলে তোমার থিওরিটিক্যাল তুমি একটা এক্সপ্লেনেশন তোমাকে সেটাকে মান্যতা দিতে হবে, অথচ আমি এক্সপেরিমেন্টটাকে কেন দেবো না? তাই সবসময় এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা আসবে সেইটাকেই আমরা এক্সপ্লেন করব। কখনো এরকম বলতে পারবো না যে লেডের এফ কন্ট্রাকশনের জন্য কেন বেড়ে গেল না, আমরা এইরকমভাবে বলবো যে লেডের বাড়লো না, তাহলে কেন বাড়লো না, বা যতটা কমার কথা ততটা কমলো না, তাহলে কেন ততটা কমলো না, কারণ এফ কন্ট্রাকশন আছে বলে। আমরা এইটুকুই বলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ মানে সবসময় এক্সপ্লানেশনটা হবে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তার বেসিসে। এরপর হচ্ছে মেটালিক ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, যদি বাম দিক থেকে ডান দিকে যায়, লেফট টু রাইট, তাহলে মেটালিক ক্যারেক্টার বাড়ে না কমে? কমে যাবে, ডিক্রিজ করে। মেটালিক ক্যারেক্টার কমে যাবে, তাই তো? মেটালিক ক্যারেক্টার কমে যাবে কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যায়, ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেলে তার ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা কমে যায়, আর মানে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটা কমে যায়, ফলে মেটালিক ক্যারেক্টার কমে যায়। তারপরে গ্রুপ 13 থেকে গ্রুপ 14 দিকে যত যাচ্ছি আমি, তত মেটালিক ক্যারেক্টার কমছে। আর যদি আমি ডাউন দ্য গ্রুপে যাই, বাড়বে। তাহলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, কারণ কি সাইজটা বাড়ছে। ইলেকট্রোপজিটিভিটি বা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে যদি বলি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমছে, মানে ইলেকট্রোপজিটিভিটি বাড়ছে। তো ইলেকট্রোপজিটিভিটি যত বাড়বে তত মেটালিক ক্যারেক্টার বাড়বে। এইবার তাহলে উপর থেকে নিচে গেলে মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে উপর থেকে নিচে গেলে যদি মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে নিচে থেকে উপরে গেলে মেটালিক ক্যারেক্টার কমে। তাহলে উপরের দিকে যারা আছে, ধরো যদি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড, এখানে যদি বলা হয় এখানকার মধ্যে কারা মেটাল, কারা নন মেটাল, আর কারা মেটালয়েড, মানে দুটো উভধর্মী প্রপার্টি দেখায়, তাহলে কি বলবে? মানে উপরের দিকে যারা আছে তারা মেটাল, নিচের দিকে যারা আছে তারা নন মেটাল, মাঝখানে হচ্ছে মেটালয়েড। তাহলে এই বর্ডার লাইনটা আমি কি করে করব, মানে কোথা থেকে হয়? কালকে যারা ক্লাস করেছো তারা তো বলতে হবেই তাদের। কার্বন সিলিকনটা নন মেটাল, জার্মেনিয়াম, হ্যাঁ জার্মেনিয়াম হচ্ছে মেটালয়েড, তারপরে সিলিকন আর জার্মেনিয়াম। সিলিকন জার্মেনিয়ামটা মেটালয়েড। দাদা ওটা পিবি হবে দাদা, লেফটটা। সিলিকন জার্মেনিয়াম, লেডও মেটালয়েড, সিলিকন জার্মেনিয়াম হচ্ছে জার্মেনিয়াম, মেটালয়েড। লেডটাও মেটালয়েড। লেডও হবে তো দাদা। নো, আর বাকি এরা হচ্ছে নিচের দিকে যারা আছে এরা হচ্ছে কি মেটাল, আর এটা হচ্ছে নন মেটাল। ঠিক আছে, আমরা কি বলেছিলাম কিভাবে বার করতে হয়? সবচেয়ে পি ব্লক থেকে শুরু করব, কোথা থেকে? বোরন থেকে। তারপর ডায়াগোনাল, সিলিকন, সিলিকন নিচে যাব, ডায়াগোনালে যাব। সিলিকনের নিচে গেলে কি হয়? জার্মেনিয়াম। সিলিকনের ডায়াগোনালে মানে জার্মেনিয়ামের পাশে কি হবে?
আর্সেনিক। অ্যান্টিমনি, আচ্ছা, আর্সেনিকের থেকে আবার ডায়াগোনাল, আবার ডাউন, নিচে কে? অ্যান্টিমনি, অ্যান্টিমোনিয়া, ডায়াগোনাল টেলুরিয়াম। টেলুরিয়াম। আচ্ছা, টেলুরিয়াম থেকে আবার নিচে, আবার ডায়াগোনাল, তাহলে এদিকটা কি হচ্ছে? নিচে হচ্ছে পোলোনিয়াম আর অ্যাস্টাটিন, সরি এটি অ্যাস্টাটিন। ঠিক আছে, তো এরা হচ্ছে মেটালয়েড। মেটালয়েডস। আর এদের থেকে ডান দিকে যারা যাব এটা হচ্ছে কি? নন মেটাল। নন মেটাল। এদিকে যারা যাব তারা হচ্ছে মেটাল। তাহলে এই গ্রুপে আমরা যেটা পড়ছি সেখানে আমাদের পড়ছে হচ্ছে সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম আর মেটালাইটস, আর বাকি উপরে যাব নন মেটাল, আর নিচে গেলে মেটাল। তাহলে এর ডান দিক মানে উপর, তাই না? এর ডান দিক এই পার্টটা মানে এর উপরের যে এলিমেন্টটা আছে মানে কার্বন, কার্বনটা ডান দিকে পড়ছে। আচ্ছা, আর এর নিচে যারা আছে তারা এই এই সার্কেলের বাঁ দিকে পড়ছে। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। লিখে নিয়েছো সবাই? না স্যার, না, লিখে নাও, লিখে নাও। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে অক্সিডেশন স্টেট। কত নম্বর চলছে? অক্সিডেশন স্টেট। তো অক্সিডেশন স্টেট আমরা প্রথমেই আমরা এই নিয়ে একটু ডিসকাস করেছিলাম। এদের এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP2 নোবেল গ্যাস। এবার এখান থেকে সে কী করতে পারে? যদি চারটে ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে E4+ হতে পারে, আর যদি চারটে ইলেকট্রনকে নেয় তাহলে E4- হতে পারে। যদি এটা হয় তাহলে নোবেল NH2 NP6, এটা যদি হয় তাহলে ওই আগের নোবেল কনফিগারেশনটা পাবে। উল্টো হলো না? হ্যাঁ, কি হলো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, উল্টো হলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরা জেনারেলি দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম মানে নন মেটাল আর মেটালয়েড, তার মানে এদের মেটালিক ক্যারেক্টার তো কম। তাহলে এরা মেটালিক ক্যারেক্টার কম মানে তার মানে কেন মেটালিক ক্যারেক্টার কম? এদের মেটালিক ক্যারেক্টার কেন কম? মেটালিক ক্যারেক্টারটা কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রোনেগেটিভিটি। তো এরা গ্রুপ 14 এলিমেন্টগুলো এরা ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ। তো ইলেকট্রোনেগেটিভ যদি হয় তার মানে এরা ইলেকট্রন লুজ করতে চায় না, তাই না?
তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে রিলাক্ট্যান্ট টু লুজ 4 ইলেকট্রনস। তাহলে যেহেতু এরা ইলেকট্রোনেগেটিভ, তাহলে তারা 4টে ইলেকট্রন ছাড়তে চায় না, প্রথমত পুরোপুরি ছেড়ে দিতে চায় না। তাহলে তাহলে তারপরে লেস বা এরকম আমি এটা লিখতে পারি, তাহলে 4টে ইলেকট্রন যদি ছাড়তে না চায়, তাহলে E4+, এই E4+ তৈরি করার প্রবণতা এদের আছে। E4+ আয়ন কমে যাবে। হ্যাঁ, তার মানে do not form E4+ আয়ন বলেছি, ফ্রি আয়ন। তার মানে এদের আয়নিক কম্পাউন্ড ফরমেশন এটা কি হয় না? ইম্পসিবল। তো তুমি দেখবে না যে আয়নিক কম্পাউন্ড এরা E4+ করছে। তো দেখবে না, তুমি দেখো কার্বন, তুমি একটা সিম্পল কার্বন, সিলিকন, এই এদের যে কম্পাউন্ডগুলো দেখো, কোথাও তুমি ওই ফ্রি কার্বন 4+ এরকম তুমি পাবে না, পেতে পারবে না। ঠিক আছে? কারণ কি? কারণ এরা 4টে ইলেকট্রন ছাড়তে পারে না। সিলিকন 4+, এরকম ফ্রি আয়ন পাবে না তুমি। তো এরা কি করে? এরা যেটা করে সেটা হচ্ছে আয়ন তৈরি করে না, কিন্তু 4+ অক্সিডেশন স্টেটওয়ালা কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করে, সমযোজী বন্ধন তৈরি করে। তো এটা হচ্ছে দে ফর্ম কোভালেন্ট কম্পাউন্ড having oxidation state +4। যেমন বোরনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বোরন 3+ আয়ন তৈরি করতে পারে না, কিন্তু 3+ অক্সিডেশন স্টেটওয়ালা কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে। তার মানে ব্যাপারটা কি? তার মানে কার্বনের সঙ্গে ধরো XYZ 4 জনের রিয়াকশন হচ্ছে, এ কখনো ইলেকট্রন 4টে ইলেকট্রনই এর মাথায় দিয়ে দেবে না, 4 জনের মাথায় দিয়ে দেবে না, বরং কি করবে? শেয়ারিং করবে, কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। তো কখনোই এই ধরনের এলিমেন্টগুলো পুরোপুরি ইলেকট্রন অন্যজনকে দিয়ে দিতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। সিমিলারলি যদি আমরা এদের ইলেকট্রন নেওয়ার ক্ষমতাটা বলি, তো উপরের দিকের এলিমেন্টে যারা আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু লিটল বিট হায়ার, তাই জন্য ওরা ইলেকট্রন নিতে পারে। তো ইলেকট্রন নিতে পারে বলে তারা 4- অক্সিডেশন স্টেটটা দেখাতে পারে। যেমন কার্বনের ক্ষেত্রে আমরা 4- অক্সিডেশন স্টেট দেখি, এবং সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড Mg2C, ম্যাগনেসিয়াম কার্বাইড, সেটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড। এবার ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু এদের উপরের দিকে যারা আছে, উপরের দিকের এলিমেন্টের হাই, তাই জন্য এদের ক্ষেত্রে আমরা ওই কার্বাইড কম্পাউন্ড পাই। তাহলে এখানে যদি আমরা এখানে লিখি এরকমভাবে যে দাদা আগের পেজটা একটু দেখাও। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যেটা হচ্ছে, যেটা আমি পুরো ওভারঅল যদি বলি, তাহলে ওভারঅল এদের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা যেটা মানে ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা অ্যাজ এ হোল লো সবার, যদি অ্যাজ এ হোল বলি, তাহলে তারা ইলেকট্রন নিয়ে 4- অক্সিডেশন স্টেটওয়ালা আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে না। কিন্তু তাদের মধ্যে কার্বন যেহেতু সবচেয়ে উপরে আছে,
তার ইলেকট্রন অ্যাফিনিটি একটু বেশি হওয়ার দরুন সে একমাত্র কার্বন সে কার্বাইড তৈরি করতে পারে। তাহলে জেনারেলি যেটা হচ্ছে তাদের এদের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ লো, সো reluctant to take 4 electrons to form E4 minus ion, ঠিক আছে, E4 minus ion। তাহলে এদের ক্ষেত্রে আয়নিক কম্পাউন্ড having E4 minus almost impossible, almost impossible। তাহলে এরা কি করে, কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, কম্পাউন্ড having -4 oxidation state। আচ্ছা, forms covalent compound having -4 oxidation state। এবার এখানে এক্সেপশন একটা হচ্ছে, এক্সেপশন কার্বন, কার্বনের ইলেকট্রন অ্যাফিনিটি ওদের মধ্যে হায়ার, বা এক্ষেত্রে ওদের মধ্যে হাইয়েস্ট বলা যেতে পারে, হাইয়েস্ট অ্যামং দেম, তাই জন্য অনলি কার্বন ফর্মস E4 minus বা কার্বন 4 minus, কার্বন 4 minus ion as কার্বাইডস, যেটাকে আমরা বলি কার্বাইডস বা known as কার্বাইডস, ion known as carbides। Example Mg2C। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার বলছি ব্যাপারটা একটু জিস্ট করবেন, মানে মুখে বলবেন, মানে মাঝে সাঝে এত কেটে গিয়েছি কিছুই বুঝতে পারছি না। বলছি। আচ্ছা দেখো, আমি পুরোটা যদি বলি তাহলে প্রথমত রিলেটিভ ডিসকাশন যদি আমি মানে করি, সেটা হচ্ছে এইরকম যে এরা হচ্ছে প্রথমত হচ্ছে এরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ঠিক আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে তারা ইলেকট্রন ছাড়তে চায় না। এবার যদি ছাড়ার প্রশ্ন হয় তাহলে 4টে ইলেকট্রন এদেরকে ছাড়তে হবে। এবার এই 4টে ইলেকট্রন ছেড়ে দিয়ে E4+ আয়ন এইটা তৈরি করাটা এদের ক্ষেত্রে ভীষণ টাফ। তাই জন্য বলা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভ হওয়ার দরুন রিলাক্ট্যান্ট টু লুজ 4 ইলেকট্রন, 4টে ইলেকট্রন এরা ছাড়তে চায় না, ফলে তারা E4+ আয়ন এই আয়ন তৈরি করতে পারে না। তাই জন্য আয়নিক কম্পাউন্ড ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি এদের নেই। তাহলে তারা কি করবে, আয়নিক কম্পাউন্ড যদি না করে তাহলে তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড করে। এবার কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি করবে, কোভ্যালেন্ট কম্পাউন্ডে তো ইলেকট্রন দিয়ে দিতে হয় না, ইলেকট্রন শেয়ার করতে হয়। তো শেয়ার করতে তো ক্ষতি নেই, তো তারা 4টে ইলেকট্রন অন্য কোনো এলিমেন্টের 4টে এলিমেন্টের সঙ্গে শেয়ার করে তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে, যেখানে তাদের অক্সিডেশন স্টেট হয় +4। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল CH4। হ্যাঁ, তো CH4 এ দেখো এখানে কার্বনের অক্সিজেন স্টেট কত, +4 বা 4 বা CCl4, ঠিক আছে, CCl4।
তাহলে এই যে CH4 এবং CCl4 এই কম্পাউন্ডগুলোতে দেখো তুমি দেখতে পাবে যে এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ড তারা তৈরি করেছে, আয়নিক কম্পাউন্ড তুমি পাবে না। সিমিলারলি এদের হচ্ছে এই গ্রুপে সবার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে লো। ইলেকট্রন অ্যাফিনিটি যদি লো হয় তাহলে দেখো এরা ইলেকট্রন 4টে নিতেও পারে না প্রথমত। তাহলে 4টে ইলেকট্রন নিতে পারে না মানে E4- আয়ন তারা তৈরি করতে পারে না, আয়ন তৈরি করতে পারে না। তাহলে আয়নিক কম্পাউন্ড যেখানে E4+ আয়ন আছে, E4- আয়ন আছে, সেরকম আয়নিক কম্পাউন্ড অলমোস্ট ইম্পসিবল। আবার তাহলে কি হচ্ছে, তাহলে আয়নিক কম্পাউন্ড যদি তৈরি করতে পারে তাহলে তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে -4 অক্সিডেশন স্টেট ওয়ালা কোভ্যালেন্ট কম্পাউন্ড সে তৈরি করবে। ঠিক আছে, -4 অক্সিডেশন স্টেট ওয়ালা কোভ্যালেন্ট কম্পাউন্ড সে তৈরি করতে পারে। আচ্ছা, এইবার তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডরা তৈরি করছে -4 ওয়ালা। এবার এখানে আমরা একটা এক্সেপশন আলোচনা করেছি, যেটা হচ্ছে কার্বন, যার একটু ইলেকট্রন অ্যাফিনিটিটা ওদের তুলনায় হাইয়েস্ট, সে কি করতে পারে 4টে ইলেকট্রন নিয়ে E4- আয়ন তৈরি করতে পারে এবং এই E4- আয়নটা তৈরি করে তারা আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে। একমাত্র কার্বন, যেটাকে আমরা বলি কার্বাইডস, এক্সাম্পল হচ্ছে Mg2C, এইটা বলা হলো। তার মানে মোদ্দা কথা হলো এখানে তুমি মানে +4 বলো আর -4 বলো, দুটো অক্সিডেশন স্টেটেই এরা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, এক্সেপ্ট কার্বন যেটা C4- তৈরি করতে পারে। এটা হচ্ছে মূল কথা। এরা সবাই কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে উইথ দিস অক্সিডেশন স্টেট, আর কার্বন একমাত্র আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে যেটা হচ্ছে 4- আয়ন তৈরি করতে পারে ইন কার্বাইড। এটা হচ্ছে জিস্ট। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই আগের দিনের মতো, আগের গ্রুপের মতো ডাউন দ্য গ্রুপে তোমার যত তুমি নিচের দিকে যাবে কি হবে, ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট এটা কি হবে, ইনার্ট পেয়ার এফেক্ট এটা কি হবে, ইনক্রিজ করবে, বেড়ে যাবে। তাহলে ইনক্রিজ করবে, তাই তো? তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, তাহলে অক্সিডেশন স্টেট কি হবে, কমে যাবে। তাহলে কত দেখাবে, 2 করে কমবে, 2 মানে 1 হবে, 2 হবে, 2 +2 হবে, +2। তাহলে অক্সিডেশন স্টেট স্টেবিলিটি অফ oxidation state of +2 increases, তাই না? আর উল্টোভাবেই বলা যায় যে স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেট অফ +4 এটা হচ্ছে ডিক্রিজেস। ঠিক আছে, তাহলে এটা ইনার্ট পেয়ার এফেক্ট কি না কি এগুলো তো আর বলার দরকার নেই। আগের হ্যাঁ বলো বলো এইতে আবার একটু পড়ে দাও তো, বুঝলাম কোনটা এই জায়গাটা একটু পড়ে দাও। ইনার্ট পেয়ার, ইনার্ট ইনার্ট পেয়ার এফেক্টের থিওরি। এই জায়গাটা কি করলে একটুখানি কেটে গেছিল হচ্ছে, এই তো কিছু না, মানে ইনার্ট পেয়ার এফেক্ট বাড়ছে তো ডাউন দ্য গ্রুপে। তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট যদি বাড়ে ডাউন দ্য গ্রুপে তাহলে +4 অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি কমে যাবে না? কোনটা দেখাবে, 2 কম দেখাবে তো, 2 কম দেখাবে। তাহলে 2 কম দেখালে কত, +2। তার মানে তোমার নিচের দিকে এলিমেন্ট মানে লেড, হ্যাঁ লেডের ক্ষেত্রে কোন অক্সিডেশন স্টেটটা স্টেবল, +4 আর +2? +2 সেটাই বলছি, মানে লেড +2 স্টেবল। তো এই হচ্ছে টোটাল ডিসকাশন। টোটাল ডিসকাশনটা তোমাকে পরীক্ষা যদি বলে যে রাইট নোটস অন অক্সিডেশন স্টেট অফ
গ্রুপ 14, তাহলে তুমি কি লিখবে? তাহলে লেখা যাক নাকি? হ্যাঁ, লেখো লেখো দি আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 14 এলিমেন্ট, the outer electronic configuration of group 14 elements, outer electronic configuration of group 14 elements the outer electronic configuration of group 14 elements ব্র্যাকেটে ns2 np2 ns2 np2 bracket close indicates the presence of 4 electrons, indicates the presence of 4 electrons indicates the presence of 4 electrons and in order to attain sound off karo karo on ache, in order to attain the noble gas configuration, in order to attain the noble gas in order to attain the noble gas configuration, they have to loss or gain, they have to loss or gain 4 electrons, they have to loss or gain 4 electrons from their valency shell, from their valency shell, full stop. Because of high ionization energies, because of high ionization energies, these elements do not form, these elements these THEAC, these elements because of এর পরে কি বললে? because of high ionization energies, তুমি ইলেকট্রোনেগেটিভিটিও বলতে পারো, because of high ionization energies these elements do not form THEAC, these elements do not form stable M4 plus ion, stable M4 plus ion, full stop. Also due to low electron affinity, full stop দিয়ে লেখো, also due to low electron affinity, comma, these elements do not exhibit, these elements do not exhibit, these elements do not exhibit the tendency, these elements do not exhibit the tendency to gain electrons to form M4 minus ion, to form M4 minus ion. Also due to low electron affinity, these elements do not exhibit the tendency to gain electrons to form M4 minus ion, full stop. Hence the elements of group 14, hence the elements of group 14 particularly carbon and silicon, particularly carbon and silicon
form mainly covalent bonds, এই লাইনটা আরেকবার একটু বলো। hence elements of group 14 particularly carbon and silicon form mainly covalent bonds in which they exhibit oxidation state of +4. They exhibit oxidation state of +4. They exhibit oxidation state of +4. দাদা এই জায়গাটা আর বলো, কোভ্যালেন্ট বন্ড। Covalent bonds in which they exhibit oxidation state of +4. প্যারা চেঞ্জ করে লেখো, জার্মেনিয়াম কমা টিন অ্যান্ড lead, জার্মেনিয়াম কমা টিন অ্যান্ড lead have a tendency, germanium, tin and lead have a tendency to exhibit +2 oxidation state also, +2 oxidation state also. +2 oxidation state also. Full stop. As one goes down the group, as one goes down the group, as one goes down the group, +2 oxidation state becomes, +2 oxidation state becomes increasingly more stable, increasingly more stable, increasingly more stable. Full stop. This is due to the inert pair effect. This is due to the inert pair effect. This is due to the inert pair effect. Full stop. In the +2 oxidation state, in the +2 oxidation state, these elements are expected to form, in the +2 oxidation state, these elements are expected to form ionic compounds, and in the +4 oxidation state, they form covalent compounds. They form covalent compounds. Full stop. Although +4 oxidation state is shown by, full stop, although +4 oxidation state is shown by all elements of group 14, although +4 oxidation state is shown by, +4 oxidation state is shown by all elements of group 14, comma, it is more important in, carbon and silicon.
carbon and silicon and becomes increasingly less important. Carbon and silicon and becomes increasingly less important in germanium. Increasingly less important in germanium, comma, tin and lead. Increasingly less important in germanium, comma, tin and lead. And +2 oxidation state becomes more important and stable. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, ইনক্রিজিং অর্ডার অফ +2 অক্সিডেশন স্টেট ইজ, ইনক্রিজিং অর্ডার অফ +2 অক্সিডেশন স্টেট ইজ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, tin, lead. Increasing order of +2 oxidation state is carbon less than silicon, less than germanium, less than tin, less than lead. And increasing order of stability of +4 oxidation state is উল্টোটা, মানে Pb less than Sn, less than germanium, less than silicon, less than carbon. হয়ে গেল। দাদা বলছি এখানে তো মানে কার্বন তো জিরো দেখাতে পারে, কার্বন তো জিরো দেখাতে পারবে কোথায়? কার্বন যদি বাকি আরো 4টে কার্বনের সাথে বন্ডিং করে তাহলে, তো কার্বন 4টে কার্বনের সঙ্গে বন্ড যদি করে তার কোভ্যালেন্সি কত হবে? 4 হবে। এবার 4টে যে কার্বনের সঙ্গে যে জুড়বে, এবার এই কার্বনগুলো তো আবার তাদের তো প্রপার্টি আছে, এবার কার্বনগুলো তো আবার 4টে হাত আছে। হ্যাঁ, এবার এই 4টে কার্বনে কি আছে সেটা আমাকে দেখতে হবে। যদি ধরো এটা CF3 হয়, হ্যাঁ CF3 হয়, তাহলে এটা ইলেকট্রন উইথড্রয়িং হবে, তাই না? ও আচ্ছা, মানে ওগুলোর উপর তখন হ্যাঁ তখন এটা কি হয়ে যাবে? +4 অক্সিডেশন স্টেট। আর যদি এটা হ্যাঁ CMe3 হয়, ধরো মনে করো CMe3, তাহলে তখন এটা ডোনেটিং হবে, তখন এটা -4 হবে। ঠিক আছে, এইরকম ভাবে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে আমাদের অক্সিডেশন স্টেটটা হয়ে গেল। এবার এরপরে যেটা আছে আমাদের ক্যাটিনেশন, এটা খুব ইম্পর্টেন্ট এই গ্রুপের জন্য। আচ্ছা, ক্যাটিনেশন মানে কি? সেটা তো ঠিক আছে, মানে বাই ডেফিনিশন যদি বলি চেইন ফরমেশন। হ্যাঁ, তার মানে এলিমেন্ট হ্যাজ এ টেন্ডেন্সি টু ফর্ম লং চেইনস উইথ আদার এলিমেন্টস, তাই তো, উইথ আদার এলিমেন্ট অ্যাটমস আর কি। এটা যদি হয় তাহলে তারা ক্যাটিনেশন দেখাবে। কিন্তু যদি এমন হয় যে এলিমেন্টের অন্য কোনো পরপর এলিমেন্টের সঙ্গে জোড়ার কোনো টেন্ডেন্সি নেই, তাহলে তারা ক্যাটিনেটিং পাওয়ারটা নেই বা কম। এবার এই ক্যাটিনেশন প্রপার্টিটা সবচেয়ে বেশি এই গ্রুপের মধ্যে, যেটা হচ্ছে এক্সক্লুসিভলি আমরা জানি কার বেশি, সেটা হচ্ছে কার্বন। এই কার্বনের বলছে পিরিয়ডিক টেবিলে তুমি যদি দেখো
সবচেয়ে হাইয়েস্ট ক্যাটিনেটিং প্রপার্টি দেখায়। তার মানে এ সবচেয়ে লং চেন তৈরি করতে পারে, লং চেইন তৈরি করতে পারে কার্বন। এবার প্রশ্ন হলো যে পুরো পিরিয়ডিক টেবিল আমি ছেড়ে দিলাম, এই গ্রুপের মধ্যে যদি বিচার করি, মানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাহলে পুরো পিরিয়ডিক টেবিলে যদি হাইয়েস্ট ক্যাটালিটিক প্রপার্টি দেখায়, তাহলে এই গ্রুপের মধ্যেও এ তো হাইয়েস্ট হবেই। তো কার্বনের সবচেয়ে হাইয়েস্ট টেন্ডেন্সি, মানে কার্বন হ্যাজ এ গ্রেটার টেন্ডেন্সি টু ফর্ম লং চেইনস উইথ আদার কার্বন অ্যাটমস। আর বাকি যত নিচের দিকে যাব তত ক্যাটালিটিক প্রপার্টি কমতে থাকবে। তাহলে যদি আমি যে কোনো ধরো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, যত আমি নিচের দিকে যাব তত ক্যাটিনেটিং প্রপার্টি ডিক্রিজ করবে। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে তাহলে কার্বন হচ্ছে ম্যাক্সিমাম, এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা এই ক্যাটিনেটিং প্রপার্টিটা কিসের সঙ্গে রিলেটেড, মানে কার্বন কেন ম্যাক্সিমাম দেখাচ্ছে, আর ডাউন দ্য গ্রুপে ক্যাটিনেটিং প্রপার্টি মানে অন্য এলিমেন্ট কার্বন কার্বন যেমন জুড়ে, সিলিকন সিলিকন জুড়বে, জার্মেনিয়াম জার্মেনিয়াম জুড়বে, এই যে ক্যাটিনেটিং প্রপার্টিটা ডাউন দ্য গ্রুপে কমে যাচ্ছে, এটা কেন, এটা কিসের উপর ডিপেন্ড করে? কার্বনের ক্ষেত্রে বন্ডটা সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে, মানে বন্ডের ডিসটেন্সটা কম। তাহলে বন্ড এনার্জি বেশি হচ্ছে কার্বনের ক্ষেত্রে, তাহলে বন্ডটাকে ব্রেক করতে অনেক বেশি এনার্জি দরকার, মানে কার্বন কার্বন বন্ড খুব শক্ত। তো এই যে ক্যাটিনেটিং প্রপার্টিটা এটা মেইনলি ডিপেন্ড করে বন্ড এনার্জির উপরে। বন্ড যত শক্ত হবে, এলিমেন্ট টু এলিমেন্ট এই বন্ডটা যত স্ট্রং বন্ড হবে, হ্যাঁ, বা বন্ড এনার্জি যত বাড়বে, দ্যাট ইজ বন্ড এনার্জি যত বাড়বে, ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেটিং প্রপার্টি তত বাড়বে। না হলে যদি বন্ড যদি উইক হয় তাহলে এ পরপর জুড়তে পারবে না, তাহলে ব্রেক করে যাবে। তাহলে এই এলিমেন্ট টু এলিমেন্ট বন্ডের এনার্জিটা খুব স্ট্রং হতে হবে, তবেই তারা পরপর জুড়ে একটা লং চেইন তৈরি করতে পারবে। এবার আমরা জানি কার্বন হচ্ছে স্মল বা স্মলেস্ট অ্যামং দিস গ্রুপ এলিমেন্টস। তার ফলে কি হচ্ছে, ছোট এলিমেন্ট যত হয় কার্বন স্মল বন্ড লেন্থ, তার মানে স্ট্রং বন্ড, তার মানে হচ্ছে হাই ক্যাটিনেটিং প্রপার্টি। ওকে, আর যত তুমি নিচের দিকে যাবে ক্যাটিনেটিক প্রপার্টি কমতে থাকবে। তার মানে order of catenation, কার্বন very greater than সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম আর টিনটা হচ্ছে অলমোস্ট সেম, আর তারপর হচ্ছে লেড আরও কম, এটা দেখা যায়। ঠিক আছে, লেখো কার্বন হ্যাজ এ গ্রেটার
but carbon has a great tendency, carbon has a great tendency carbon has a great tendency to form long chains, to form long chains with other carbon atoms, with other carbon atoms, full stop. This property of forming, this property of forming long chains, this property of forming long chains, this property of forming long chains with other identical atoms, with other identical atoms, with other identical atoms is called catenation, is called catenation, full stop, full stop. The property of catenation, the property of catenation depends upon, the property of catenation depends upon the strength of atom-atom bond, the strength of atom-atom bond the strength of atom-atom bond atom-atom bond, full stop. The stability of such bonds is evidenced by the values of their bond energies, values of their bond energies, values of their bond energies values of their bond energies the stability of such bonds is evidenced by the values of their bond energies. Values of their bond energies. লিখেছো? প্যারা চেঞ্জ করে দেখো, the order of bond energies, element bond energies, the order of element bond energies the order of element bond energies carbon মানে এরকম লিখবে এলিমেন্ট বন্ড এনার্জিস লিখবে সিসি গ্রেটার দেন এসআই গ্রেটার দেন জার্মেনিয়াম
greater than tin greater than pb হয়েছে? প্যারা চেঞ্জ করে লেখো দাস the strength of atom bond thus বা এরকম লেখো thus the tendency toward catenation decreases as we move down the group লাইনটা আরেকবার বলো। Thus, the tendency towards catenation decreases as we move down the group. বলে অর্ডার অফ ক্যাটিনেশন যেটা অর্ডার দেওয়া হয়েছিল এটা লিখে দাও। জার্মেনিয়ামের বন্ড এনার্জি আর টিনের বন্ড এনার্জি থেকে বেশি হবে? কার? জার্মেনিয়ামের এনার্জি টিনের এনার্জি থেকে বেশি হবে বন্ড এনার্জি? সামান্য দূরত্ব, এটা দূরত্ব ক্যাটিনেশন তো একই। হ্যাঁ একই, কিন্তু ওই ক্যাটিনেশনটা একই, ওই খুব সামান্য বেশি আর কি। এটা মোরালেস সিমিলার। এদের বন্ড এনার্জি এর হচ্ছে 167 কিলোজুল পার মোল আর এর হচ্ছে 157। এই খুব কাছাকাছি বন্ড এনার্জি বলে এদের ক্যাটিনেশনটা অলমোস্ট সেম। এটা হচ্ছে কার্বন হচ্ছে 348, সিলিকন হচ্ছে 225, এটা 167 আর 57। আর পিভিপিটার এর থেকে কম, কিন্তু ডেটা নেই আর কি, আমার কাছে ডেটা নেই, এর থেকে কম। আচ্ছা, তো দেখো এগুলোর অনেক চেঞ্জ, এখানে হিউজ ডিফারেন্স। হ্যাঁ, সিলিকন এখান থেকে এটা কমেছে, কিন্তু এই জায়গাটা মোরালেস 67 57 কাছাকাছি, তাই জন্য ক্যাটিনেশনটা কাছাকাছি। ক্লিয়ার? কিলোজুল পার মোল এগুলো ভ্যালুগুলো সব। আচ্ছা, বলে তাহলে কি লিখলে? তাহলে অর্ডার অফ ক্যাটিনেশন বলে কার্বন ভেরি গ্রেটার দ্যান সিলিকন, গ্রেটার দ্যান জার্মেনিয়াম, নিয়ার অ্যাবাউট ইকুয়াল টু টিন, আর গ্রেটার দ্যান lead. প্যারা চেঞ্জ লেখো as a result of catenation, comma, carbon atoms can link together to form chains can link together, link link together, জুড়ে যাওয়া আর কি, link together to form chains, chains, chains of various shapes, ব্র্যাকেটের মধ্যে লেখো এক্সাম্পল লিনিয়ার ব্রাঞ্চড রিং, টু ফর্ম চেইনস অফ ভ্যারিয়াস শেপস, ব্র্যাকেটে লেখো এক্সাম্পল লিনিয়ার ব্রাঞ্চড রিং, ব্র্যাকেট ক্লোজ, and sizes ব্র্যাকেটের মধ্যে লেখো containing 20 or more atoms, sizes ব্র্যাকেটের মধ্যে লেখো containing 20 or more atoms, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। So containing 20?
20 or more atoms, 20 অথবা তার বেশি, 20 or more atoms, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, ফুল স্টপ দিয়ে লেখো, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ক্যানট এক্সটেন্ড, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ক্যানট এক্সটেন্ড the chain, cannot extend the chain beyond 6 units, beyond 6 units. আরেক লাইনটা একবার বলো। Silicon and germanium cannot extend, silicon and germanium cannot extend the chains, the chain, silicon and germanium cannot extend the chain বিয়ন্ড 6 ইউনিট, মানে 6টা অ্যাটমের বেশি জুড়তে পারে না সিলিকন এবং জার্মেনিয়াম, মানে সিলিকন সিলিকন এইভাবে 6টা জুড়তে পারে ম্যাক্সিমাম, জার্মেনিয়ামও এরকম ম্যাক্সিমাম 6টা জুড়তে পারে, কিন্তু কার্বন হচ্ছে বলছে 20টা এবং তার বেশি জুড়তে পারে। সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ক্যানট এক্সটেন্ড দ্য চেন বিয়ন্ড 6 ইউনিটস হোয়াইল টিন আরও নিচে বলছে টিন, while tin does not form chain, tin does not form chain, does not form chain containing more than 2 atoms, containing more than 2 atoms, containing more than 2 atoms. 6 ইউনিটে পরের রিপিট করবেন। 6 units while tin does not form, while tin does not form chain, tin does not form chain containing more than 2 atoms, containing more than 2 atoms. দেখো কার্বন বলছে 20 atoms or more, তারা জুড়তে পারে পরপর, কার্বন 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 এভাবে 20-এর বেশি জুড়তে পারে। সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ম্যাক্সিমাম 6টা জুড়তে পারে, আর টিন ম্যাক্সিমাম 2টো জুড়তে পারে, আর লেডের ক্যাটিনেশনটা অলমোস্ট নীল। ক্লিয়ার? তাহলে ক্যাটিনেটিং পাওয়ার সবচেয়ে বেশি হলো কার? কার্বন। ওকে, দেখা হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে, নেক্সট দিন আমরা এখান থেকে মাল্টিপল বন্ডিং শুরু করব ক্যাটিনেশনের পরে। ওকে, ঠিক আছে দাদা।